হ্যালো বন্ধুরা, অলকনন্দা ক্যাম্পাসের আজকের ক্লাসে জানাই তোমাদের স্বাগত। আজকে আমরা জিওলজি লেকচার সিরিজের প্রথম লেকচারটি দেখব। আমাদের আজকের লেকচারের বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যামফিবিয়া, অর্থাৎ অ্যামফিবিয়ার শ্রেণীবিন্যাস। তোমরা পরীক্ষায় এই প্রশ্নটি অবশ্যই দেখবে যে শনাক্তকারী বৈশিষ্ট্য সহ অ্যামফিবিয়া শ্রেণীকে বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস করো। তো সেই টপিকসটি নিয়ে আজকে আলোচনা করব। কোনোরকম স্কিপ ছাড়া শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে আমরা শ্রেণীবিন্যাসটি দেখে নিই। শ্রেণী কি? অ্যামফিবিয়া। এই অ্যামফিবিয়া শ্রেণীকে 5টি উপশ্রেণীতে বিভক্ত করা যায়। আমরা ধীরে ধীরে এই উপশ্রেণীগুলোকে বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস করব। তো প্রথমে 5টি উপশ্রেণীর নাম জেনে নেই। প্রথম উপশ্রেণীটি হচ্ছে ল্যাবিওরিন্থোডন্টিয়া, দ্বিতীয় উপশ্রেণীটি হচ্ছে লেপোস্পন্ডিলি, তৃতীয় উপশ্রেণীটি সেলিয়েন্টা, চতুর্থটি হচ্ছে ইউরেডেলা এবং পঞ্চম আর শেষটি হচ্ছে আপোডা। নামগুলো অনেক কঠিন। এই নামগুলো মনে রাখার জন্য আমি সবশেষে তোমাদের একটি কৌশল দিব, সেই জিনিসটার জন্য অবশ্যই অপেক্ষা করবা। প্রথমে আমরা দেখে নিই। আমাদের প্রথম উপশ্রেণীটি হচ্ছে ল্যাবিওরিন্থোডন্টিয়া। এখন এই ল্যাবিওরিন্থোডন্টিয়াকে আবার 3টি বর্গে বিভক্ত করা যায়। প্রথমটি কি? টেমনোস্পন্ডিলি, দ্বিতীয়টি ইস্থিওস্টেগালিয়া এবং তৃতীয়টি হচ্ছে অ্যানথ্রাকোসৌরিয়া। এখন এই 3টি বর্গের আমরা উদাহরণগুলো যদি দেখি, প্রথমটি কি? ইরিওপস, দ্বিতীয়টি ইস্থিওস্টেগা আর তৃতীয়টি হচ্ছে ইয়োগিরাইনাস। এই 3টি প্রাণীকে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এগুলোর বৈশিষ্ট্যও তোমরা অবশ্যই বলতে পারবে। এখন দেখো ল্যাবিওরিন্থোডন্টিয়ার 3টি বর্গের প্রাণীদের। এই 3টি বর্গের প্রাণীদের মধ্যে কিছু মিল পাবা, কিছু অমিল পাবা। তো এগুলোই আবার বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে। আমরা এই প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখে নিব। প্রথমেই উপশ্রেণী 1 অর্থাৎ ল্যাবিওরিন্থোডন্টিয়ার কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। যে প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে যে এগুলো বর্তমানে বিলুপ্ত। এই বৈশিষ্ট্যটি আমরা ল্যাবিওস্পন্ডিলিতেও পাবো এবং সেলিয়েন্টেনা উপশ্রেণীতেও পাবো। আর এই উপশ্রেণী 1 ল্যাবিওরিন্থোডন্টিয়ার দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে এর আকৃতি কুমির বা স্যালামেন্ডারের মতো। তোমরা প্রাণী 3টিকে দেখো, দেখতে কিন্তু কুমিরের মতো, তাই না? এই জিনিসটাই দ্বিতীয় বৈশিষ্ট্য আছে, যে আকৃতি কুমির বা স্যালামেন্ডারের মতো। এদের লেজ হয় লম্বা। এই যে দেখো, প্রতিটা প্রাণীর তোমরা দেখবা লেজ হচ্ছে লম্বা। তো এই 3টা বৈশিষ্ট্য লিখলেই ইনাফ। এরপরে আমরা যদি এর বর্গের বৈশিষ্ট্যগুলো লিখি, বর্গ 1 কি বলছে? টেমনোস্পন্ডিলি। টেমনোস্পন্ডিলিতে গিয়ে আমরা দেখব যে এর ভোমার অস্থি হচ্ছে প্রশস্ত। আর এই যে বর্গ 3-এ অ্যানথ্রাকোসরিয়ার এর ভোমার অস্থি কি? সরু। এখন তোমরা 2টা প্রাণীকে দেখবা, এই যে ইরিওপস আর ইয়োগিরাইনাসকে দেখো, 2টা চিত্র আছে। এই 2টা চিত্রের মধ্যে তোমরা দেখতে পাবা যে এটার একটু আকৃতি একটু বেশ মোটাসোটা, আর ইয়োগিরাইনাসের আকৃতি একটু পাতলা চিকন টাইপের, তাই না? তো ভোমারস্থি কি? ভোমারস্থি হচ্ছে, তোমরা মানুষের কঙ্কালতন্ত্র যখন দেখবা যে আমাদের যে পাঁজরটা আছে শরীরের, এই পাঁজরকে আঁকড়ে ধরে আছে দুটো এই টাইপের হাতের মতো, এইভাবে আছে। তো ওই জিনিসটাকেই ভোমারস্থি বলে। তো এখানে তোমরা দেখবা টেমনোস্পন্ডিলির যে ইরিওপস আছে, ইরিওপসের ক্ষেত্রে এই যে এই জায়গাটাতে ভোমারস্থিটা থাকবে। এই ভোমারস্থিটা কি? প্রশস্ত বা বড়। আর এই যে ইয়োগিরাইনাসের এইখানে ভোমারস্থিটা, এখানে কি এর ভোমারস্থিটা? এটা হচ্ছে সরু টাইপের। আর আরেকটি পার্থক্য দেখো, পদ আঙ্গুল হচ্ছে 4টি আর এর পদ আঙ্গুল হচ্ছে 5টি, অর্থাৎ পায়ের আঙ্গুল। তো এই 2টার বৈশিষ্ট্য তো হয়ে গেল। তো এরপরে আসলো আমাদের বর্গ 2 অর্থাৎ ইস্থিওস্টেগালিয়া। এখন এখানে আমরা দেখব এই প্রাণীটিকে দেখো, ইস্থিওস্টেগাকে। এর কি? করটিকা হচ্ছে মাছের মতো। এই করটিকাটা হচ্ছে এর মাছের মতো এবং কি পুচ্ছ পাখনায় আংশিক ডার্মাল রশ্মি সমৃদ্ধ। এই যে এর পুচ্ছ অর্থাৎ লেজের যে এই দিকটার অংশটাতে আছে, এটা আংশিক ডার্মাল রশ্মি সমৃদ্ধ। তো এই 3টা বর্গের বৈশিষ্ট্য জানা হইল। এবারে আমরা নেক্সট যে টপিকসটি আছে সেটিতে যাই, অর্থাৎ লেপোস্পন্ডিলি।
প্রথমেই তোমাদের বলে রাখি যে এগুলা যে বৈশিষ্ট্য আছে এগুলো হচ্ছে তোমাদের ইমাজিনেশনের উপর। যেমন অঙ্ক করতে গেলে তোমরা সূত্রগুলো মাথায় রাখো, সেরকমই যখন এগুলার অর্থাৎ এই যে বর্গগুলো আছে এই বর্গগুলোর যখন তোমরা বৈশিষ্ট্য লিখতে যাবা অবশ্যই চিত্রগুলো মাথায় রাখে দিবা। এতে কি হয়, তোমরা ওই প্রাণীটাকে যখন মনে করতে পারবা একবার, তখন এই জিনিসটা তোমরা ইজিলি তোমরা ওই এই প্রাণীর বৈশিষ্ট্যগুলো অমনি অমনি তোমার মনে চলে আসবে। তো এখন আসি লেপোস্পন্ডিলির বর্গের উপর। লেপোস্পন্ডিলির বর্গ হচ্ছে তিনটা। প্রথমটি কি মাইক্রোসরিয়া, দ্বিতীয়টি হচ্ছে নেক্ট্রিডিয়া এবং তৃতীয়টি হচ্ছে অ্যাস্টোপোডা। উদাহরণগুলো দেখো, মাইক্রোসরিয়ার উদাহরণ হচ্ছে মাইক্রোব্রাসিস। এরপরে আসলো নেক্ট্রিডিয়া, এটার উদাহরণ কি ডিপ্লোকোলাস। আর এরপরে আসলো অ্যাস্টোপোডা, যেটা হচ্ছে অফিডার প্যাটার্ন। প্রাণীগুলোকে দেখো সুন্দর করে, এই যে দেখো সাপের আকৃতির, হ্যাঁ এই সাপের মতো, তাই না? প্রাণীগুলোকে মাথায় রাখো। আমরা এর এখন বৈশিষ্ট্যে যাব যে লেপোস্পন্ডিলির বৈশিষ্ট্য কি, এই যে বাকি বর্গগুলো রয়েছে সেগুলোর বৈশিষ্ট্য কি। তোমাদের আগেই বলেছি যে ইমাজিনেশন ইজ মোর স্ট্রঙ্গার দ্যান রিয়েলিটি, অর্থাৎ তোমার কল্পনা শক্তি যত প্রখর হবে তত তুমি সুন্দরভাবে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবা। যেমন এখানে দেখো উপশ্রেণী 2 কি বলছে, লেপোস্পন্ডিলির বর্তমানে বিলুপ্ত প্রাণী, যেটি আমরা পেয়েছিলাম উপশ্রেণী 1-এও, সেরকমই এটাও বিলুপ্ত প্রাণীদের মধ্যেই পড়ে, কারণ এই প্রাণীদের আর দেখা যায় না। আর দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে আকৃতি ছিল সাপের মতো। তোমরা প্রাণীগুলোকে দেখো একবার, সাপের মতো আকৃতি, তাই না? এই জন্যই এই দুইটা বৈশিষ্ট্য বলেছে। এরপরে উপশ্রেণী 2 অর্থাৎ লেপোস্পন্ডিলি যদি আমরা বর্গে যাই, বর্গ 3টি মাইক্রোসরিয়া, নেক্ট্রিডিয়া এবং অ্যাস্টোপোডা। এখন আসি মাইক্রোসরিয়াতে। তো এখানে দেখো প্রাণীটিকে, এই যে মাইক্রোব্রাসিস প্রাণীটিকে দেখো। তো প্রাণীটির কি দেহ ছিল নলাকার ও সাপের মতো, তাই না? আর বাহুগুলো ছিল হ্রাসপ্রাপ্ত। বাহুগুলো মানে এই যে পাগুলো, এগুলো কি হ্রাসপ্রাপ্ত। বর্গ 2 আসি নেক্ট্রিডিয়া। তো কি বলেছে, করটি ছিল বড় এবং ত্রিকোণাকার। এই যে করটি হচ্ছে এই যে মাথার অংশটা, এটা কি ছিল বড় আর ত্রিকোণাকার। তোমরা চিত্রটা যদি একবার কল্পনা করতে পারো তাহলে তোমাদের বৈশিষ্ট্য লেখা তোমাদের কাছে কোনো বিষয়ই না। আর কি বলেছে যে বাহু ও চোয়াল ছিল ক্ষুদ্রাকার। এই যে মুখের অংশটা আর এই যে বাহুগুলা, এগুলা ছিল কি ক্ষুদ্রাকার। উদাহরণ কি ডিপ্লোকোলাস। এবারে আসি আমরা বর্গ 3-এ অর্থাৎ অ্যাস্টোপোডাতে। অ্যাস্টোপোডার ক্ষেত্রে তোমরা দেখবা যে এর দেহটা ছিল লম্বা ও বাহুবিহীন। আর 2 নাম্বার কি ছিল, করটি ছিল বিস্তৃত। এই যে বাহুবিহীন, কোনো বাহু নাই, আর এর দেহটা লম্বা ছিল, সাপ আকৃতির আর কি। এর করটি হচ্ছে ওই যে মস্তিষ্কের অংশটা ছিল কিরকম যে বিস্তৃত। এখন উদাহরণ কি ছিল এটার, ওফিডার প্যাটার্ন, তাই না? আমাদের কিন্তু দুটো টপিকস অলরেডি কমপ্লিট হয়ে গেল। নেক্সট যে 3টি আমরা টপিকস পড়বো ওই 3টি তোমাদের খুবই পরিচিত প্রাণীদের নিয়ে, অর্থাৎ আমাদের আশেপাশে আমরা এগুলো দেখে থাকবো, এমন ধরনের প্রাণী। তো চলো, উপশ্রেণী 3 কি সালিয়েন্টা। এখন সালিয়েন্টার আবার দুটি বর্গ, একটি বর্গ হচ্ছে অনুরা আর একটি বর্গ হচ্ছে প্রো অনুরা। এখন প্রো অনুরা এই প্রাণীটিকে আর দেখা যায় না, কারণ এই প্রাণীটি এখন বিলুপ্ত, ট্রায়াডো ব্যাট্রিকাস, তাই না? কিন্তু এই প্রাণীটিকে তোমরা অহরহ দেখবা, বুফো মেলানোস্টিকটাস অর্থাৎ কোনো ব্যাং। তো এটা কোন বর্গের প্রাণী, অনুরা বর্গের। আর এই যে ট্রায়াডো ব্যাট্রিকাস হচ্ছে প্রো অনুরা বর্গের। তো আমরা চলো বৈশিষ্ট্যগুলো দেখলে আরো সুন্দরভাবে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। দেখো উপশ্রেণী 3 অর্থাৎ স্যালিয়েন্টা, এটি কি আদিম প্রকৃতির প্রজাতি বিলুপ্ত। অর্থাৎ এই যে আদিম প্রকৃতির ট্রায়াডো ব্যাট্রিকাস এগুলো কিন্তু বিলুপ্ত। আমরা উপশ্রেণী 1 কি দেখেছিলাম যে ওই প্রজাতিটা বিলুপ্ত ছিল। উপশ্রেণী 2ও বিলুপ্ত। আর এইটা হচ্ছে আদিম প্রকৃতির প্রজাতিটা বিলুপ্ত, কিন্তু বর্তমানে এই যে বুফো মেলানোস্টিকটাস অর্থাৎ অনুরা বর্গের প্রজাতিগুলো পাওয়া যায়। তো দেখো উপশ্রেণী 3 অর্থাৎ সেলিয়েন্টার প্রথম বৈশিষ্ট্যটা কি, আদিম প্রকৃতির প্রজাতি বিলুপ্ত। 2 নাম্বারটা কি, পশ্চাৎপদ সাধারণত অগ্রপথ হতে দীর্ঘতর।
2 নম্বর বৈশিষ্ট্যটা কি হচ্ছে? পশ্চাৎপদ সাধারণত অগ্রপথ হতে দীর্ঘতর। এই যে পিছনের পাটা সামনের পায়ের চেয়ে কিন্তু বড়, এই জিনিসটাই বৈশিষ্ট্য। ওই একই ব্যাপার, চিত্র যদি তোমার মনে থাকে তোমার বৈশিষ্ট্য লেখা কোনো ব্যাপার না। আর দেহকাণ্ড হচ্ছে খাটো, এই যে দেহের যে কাণ্ড সেটা হচ্ছে খাটো। এই 3টা বৈশিষ্ট্য হয়ে গেল। এবার আমরা এই স্যালিয়েন্টা পর্বের 2টি বর্গের বৈশিষ্ট্যগুলো দেখব। বর্গ 1 হচ্ছে অনুরা। এই অনুরাতে দেখো প্রথম বৈশিষ্ট্য কি বলেছে? পূর্ণাঙ্গ দেহ লেজহীন। আমরা সাধারণত দেখেছি যে এই যে অনুরা বর্গের যে প্রাণীগুলো রয়েছে অর্থাৎ ব্যাঙ, তো এই প্রাণীগুলো দেখবা যখন তারা লার্ভা অবস্থায় থাকে তখন তারা পানিতে বসবাস করে আর তাদের কিন্তু লেজ থাকে, কিন্তু যখন পূর্ণাঙ্গ অবস্থা হয়ে যায় তখন তারা স্থলে বসবাস করতে পারে, তো তখন আবার তাদের কোনো লেজ থাকে না। তো পূর্ণাঙ্গ দেহ লেজহীন। দ্বিতীয়টা হচ্ছে করটি পাতলা, এই মাথার অংশটা পাতলা। আর 3 নাম্বার হচ্ছে প্রকৃত দাঁত নেই, ব্যাঙের প্রকৃত দাঁত নেই, অর্থাৎ উদাহরণ দেখো বুফো মেলানোস্টিকাস। তো এই গেল আনুরা বর্গের 3টি বৈশিষ্ট্য। এবার প্রো আনুরা বর্গের আমরা বৈশিষ্ট্য দেখব। উদাহরণ দেখো ট্রায়াডো ব্যাট্রিকাস। প্রথমটা কি? পশ্চাৎপদ সামান্য বড়। তোমরা দেখে থাকবা এটা পা ছোট, এটা কিন্তু বড়, ওই জন্য বলছে পশ্চাৎপদ সামান্য বড়। 2 নাম্বার কি? ইউরেস্টাইল অনুপস্থিত। তো এই বৈশিষ্ট্যগুলোই মনে রাখলে আমাদের সেলিয়েন্টার এই বৈশিষ্ট্যগুলো কমপ্লিট হয়ে যাবে। আমরা নেক্সট টপিকসে চলে যাই। আমাদের বাকি থাকলো আরও 2টি উপশ্রেণী। 4 নাম্বার উপশ্রেণীটি হচ্ছে ইউরেডেলা আর 5 নাম্বারটি হলো আপোডা। চলো প্রথমে ইউরেডেলার বর্গটি জানি। এই ইউরেডেলার বর্গ কিন্তু একটাই, সেটি হচ্ছে কি? কর্ডাটা। এখন দেখো কর্ডাটার উদাহরণ এই যে স্যালামান্ড্রা। তো এখানে দেখো এই স্যালামান্ড্রার অর্থাৎ ইউরেডেলার যদি আমরা বৈশিষ্ট্য দেখি, এক কি? দেহকাণ্ড খাটো নয়, দেখতেছো যে দেহটা অনেক লম্বা টাইপের। আর 2 নাম্বারটা হচ্ছে অগ্র ও পশ্চাৎ পথ প্রায় সমান দৈর্ঘ্যের, অর্থাৎ এই যে সামনের পা পিছনের পা এগুলো কি? সমান দৈর্ঘ্যের। এই বর্গ এই ইউরেডেলার যদি আমরা বর্গে যাই অর্থাৎ কর্ডাটার, সেটির বৈশিষ্ট্য দেখি। কর্ডাটা বর্গের স্যালামেন্ড্রা, মাথা দেহকাণ্ড লেজ স্পষ্ট। দেখো মাথা স্পষ্ট, লেজ স্পষ্ট, দেহকাণ্ড স্পষ্ট, এই জিনিসটাই। আর 2 নম্বর বৈশিষ্ট্যটা বলছে পদগুলো প্রায় একই আকৃতির, ওই যে সেম কথা, তাই না? এরপরে আমরা লাস্ট যেটি পড়ব সেটি হচ্ছে আপোডা উপশ্রেণীর একটি বর্গ নিয়ে। তো আপোডারও আবার একটি বর্গ, সেটি হচ্ছে জিমনোফিওনা। প্রাণীটিকে দেখো কেঁচোর মতো, তাই না? তো এটাকে বলা হয় জিমনোফিস। এই প্রাণীটির নাম কি? জিমনোফিস। তো আপোডা উপশ্রেণীর আমরা যদি বৈশিষ্ট্যগুলো যাই, এক হচ্ছে আদিম প্রকৃতির গর্তবাসী প্রাণী, এরা গর্তে বসবাস করে। এখন 2 নাম্বারটা হচ্ছে দেহ হচ্ছে উপাঙ্গহীন, হাত নাই, কোনো ধরনের কোনো অ্যান্টেনা নাই, এই টাইপের, এবং কীটের মতো। 3 নাম্বার হচ্ছে চক্ষু পল্লবহীন, চোখের পাতা নেই, এবং চোখগুলো কিসের নিচে থাকে? ত্বকের নিচে থাকে, এই জিনিসটাই। এখন এই আপোডা এর বৈশিষ্ট্য তো জানলাম, এর বর্গের অর্থাৎ জিমনোফিওনার বর্গের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো দেখব। এক কি? দেহ ছিল নলাকার, দেখো এর দেহটা কেমন, তাই না? নলাকার। আর লেজ হচ্ছে হ্রাসপ্রাপ্ত বা অনুপস্থিত, লেজ থাকে না। তো এই গেল আমাদের মোট 5টি উপশ্রেণীর বৈশিষ্ট্যগুলো। তো আমরা দেখলাম শনাক্তকারী বৈশিষ্ট্য সহ এই 5টি উপশ্রেণীর যে সকল বৈশিষ্ট্য রয়েছে। এখন তোমরা দেখে থাকবা যে অনেক কঠিন কঠিন নাম এখানে আছে, তাই না? এই উপশ্রেণী 1 আর উপশ্রেণী 2 ল্যাবিওরিন্থোদন্টিয়া এবং লেপোস্পন্ডিলির। তো এই নামগুলো যখন তোমরা মুখস্থ করবা, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মুখস্থ হবে না, তোমরা বারবার এই নামগুলো লিখবা। বারবার লিখলেই ব্যাস একবার মাথায় যখন ক্যাচ করে যাবে জিনিসটা, তখন তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো আমরা এই নামগুলো মনে রাখার একটু সহজ উপায় খুঁজে বের করি। নামগুলো অনেক কঠিন কঠিন ছিল, তো আমরা অ্যামফিবিয়া শ্রেণীর বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস মনে রাখার কৌশল এখন দেখব, কিভাবে আমরা মনে রাখতে পারবো। দেখো সহজ 4টি লাইন তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রথম লাইনটি হচ্ছে তোমার ইচ্ছে অনুযায়ী লেবু নাও। দ্বিতীয়টি হচ্ছে মাইক্রো নিয়ে আসতে চালাও। তৃতীয়টি হচ্ছে সেলিনা কয় অনুরা কেমন।
চতুর্থটি হচ্ছে উরুক্কু সাপ, আপদ যেমন। এখন আমি বলি এগুলো তোমরা কিভাবে মনে রাখবা। যেমন তোমার ইচ্ছে অনুযায়ী লেবু নাও, যখন আমরা লেবু নাও বললাম তখন কোন উপশ্রেণীটার কথা মনে পড়লো? লেবিও রিন্থোদন্টিয়া। এখন এইখানে রয়েছে তোমার ইচ্ছে অনুযায়ী লেবু নাও, তাই না? তোমার ইচ্ছে অনুযায়ীকে আলাদা করে দাও। তোমার থেকে হচ্ছে টেমনোস্পন্ডিলি, ইচ্ছে থেকে হচ্ছে ইস্থিওস টেগালিয়া এবং অনুযায়ী থেকে হচ্ছে অ্যানথ্রাকোসারিয়া, তাই না? এই জিনিসটা মাথায় থাকলেই ব্যাস তুমি এইটুকু, মানে শুরুটা তো অবশ্যই তোমার মনে আসবে। বাকিটা তোমরা অবশ্যই এগুলো কিন্তু বারবার লিখতে হবে, নাইলে এই নামগুলো এত কঠিন যে তোমরা মনেই রাখতে পারবে না। এখন দ্বিতীয় লাইনে আসি, মাইক্রো নিয়ে আসতে চালো। ল্যাপোস্পন্ডিলি উপশ্রেণীর জন্য এই লাইনটি খাটে। এখন মাইক্রো থেকে কি? মাইক্রোসরিয়া। নিয়ে থেকে কি? নেক্ট্রিডিয়া। আসতে থেকে কি? অ্যাস্টোপোডা, তাই না? এই ল্যাপোস্পন্ডিলিয়ার এই তিনটা যদি তোমরা মনে রাখতে চাও বর্গ, তাহলে এই লাইনটি তোমাকে মনে রাখতে হবে যে মাইক্রো নিয়ে আসতে চালাও। এখন তৃতীয় লাইনে যাই, সেলিনা কয় অনুরা কেমন? সেলিনা, অনুরা। সেলিনা থেকে কি বোঝাচ্ছে? যে স্যালিয়েন্টা। এই স্যালিয়েন্টা উপশ্রেণীর দুইটি বর্গের কথা মনে আছে নিশ্চয়ই, অনুরা, অনুরা অ্যান্ড প্রো অনুরা। তো যখন আমরা অনুরা বলতেছি তখন অনুরার সাথে সাথে প্রো অনুরাও চলে আসতেছে। এই জন্য এই লাইনটি হচ্ছে সেলিনা কয় ও অনুরা কেমন, অর্থাৎ সেলিয়েন্টা উপশ্রেণীর দুইটি বর্গ অনুরা, প্রো অনুরা। এবারে লাস্ট যে লাইনটি হচ্ছে সেটি হচ্ছে উরুক্কু সাপ, আপদ যেমন। এখানে দেখো এই উরুক্কু সাপ একটা শ্রেণী, উপশ্রেণী, আর এই আপদ যেমন হচ্ছে আরেকটা উপশ্রেণী। দেখো উরুক্কু, উরুক্কু কেমন আসতেছে? প্রথমে উরু আসতেছে, তারপর ক আসতেছে। তো এইটাই উরুক্কু থেকে ইউরেডেলা। এখন ওই যে ক আসলো, তাই না? ওই ইউরেডেলার আবার কি বর্গ? কডাটা। এই জন্য উরুক্কু মনে থাকলেই তোমার এটা হবে যে ইউরেডেলা উপশ্রেণীর বর্গ হচ্ছে কডাটা। এবারে আসলো আপদ যেমন, তাই না? আপদ কি? আপোডা। যখন তোমাদের আপদ যেমন বলবা তখন হচ্ছে আপোডা, আর যেমন থেকে জিমনো ফিওনা। দেখো এই চারটি লাইন মনে রাখলে কিন্তু আমরা অ্যামফিবিয়াস শ্রেণীর প্রায় সবগুলো নামই আমাদের মুখস্থ চলে আসতেছে, তাই না? তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই বারবার লিখবা, প্র্যাকটিস করবা, তাহলেই হবে। আর এই জিনিসগুলো মনে রাখার আরেকটি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে চিত্রগুলো, ওই চিত্রগুলো যদি তোমাদের মাথায় থাকে ওই প্রাণীগুলোর, তাহলে তোমরা বৈশিষ্ট্যগুলো হয়ে গেল। কারণ যার মাথায় যত চিত্র থাকবে সে তত বেশি বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিবা, আর যদি কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, আমি কমেন্ট দেখে সেগুলো রিপ্লাই করব। অলকনন্দা ক্যাম্পাসে আবার আসবা, কারণ এই লেকচার সিরিজগুলো কখনোই শেষ হবে না। আমরা খুব শীঘ্রই বোটানি লেকচার সিরিজও নিয়ে আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমাদের আপডেটগুলো অবশ্যই তোমরা ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।